প্রিয়াঙ্কা শীল লেখা গল্প মাতৃত্ব। বৌদি, ওকে মেরো না ওইভাবে, ওর তো কোনো দোষ নেই। রিমার কথায় বাধা পেয়ে প্রণতি আর মারতে পারে না ঝিমলিকে। ঘড়িতে দেখলো ঝিমলির বাবা দেবায়নের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে, তাই ঝিমলিকে মারা ছেড়ে দিয়ে প্রণতি ঘরের ভেতরে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় রিমাকে শুনিয়ে যায়, তোমার ছেলে মেয়ে নেই রিমা, তুমি কি করে বুঝবে সন্তান কিভাবে মানুষ করতে হয়? রিমা প্রণতির চলে যাওয়া পথের দিকে উদাসভাবে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে। সত্যিই তো, তার সন্তান নেই, হয়তো আর কোনোদিন হওয়ার সম্ভাবনাও নেই। তাই বলে কি ছেলে মেয়ের কিসে ভালো হবে তা এতটুকু বোঝে না রিমা? ঝিমলি যে ওরও ভাইঝি হয়। রিমার ধ্যান ভাঙে ঝিমলির কান্নায়। মা চলে যেতে ঝিমলি খাটের তলা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে পিসিকে জড়িয়ে ধরে। ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলে, কাঁদিস না ঝিমলি মা, বড়রা রেগে গেলে ওরকম একটু একটু মারে। ঝিমলি আবার কাঁদতে কাঁদতে আবেগের সুরে বলে ওঠে, কই, তুমি তো আমায় এতটুকু মারো না পিসি। রিমা গলার কাছে জড়ো হওয়া কান্নাটাকে গিলে ফেলে বলে, আমি তো তোর মা নই তাই। নিজের ঘরে টুকিটাকি কাজ সারছিল রিমা। পুরনো ধুলো পড়া বইপত্র ঝাড়তে ঝাড়তে একটা পুরনো ছবি খুঁজে পেল নিজের আর আশিসের, সঙ্গে একটা চিঠি। রিমার মনে পড়ে গেল কলেজ লাইফের কথা। প্রেম পর্ব চলাকালীন আশিস প্রায়ই বলতো, রিমা, আমাদেরও একটা মেয়ে হবে, তোমার মতো ফুটফুটে সুন্দর। রিমা লজ্জা পেয়ে বলতো, দেখ, ওসব এখন অনেক দূর মশাই, আগে চাকরি বাকরি পেয়ে সেটেলড হও। আশিস তবু থামতো না, আবার বলে চলতো, রিমা, আমার না কথায় কথায় বাচ্চাদের গায়ে হাত তোলা একদম পছন্দ নয়। রিমা ঘাড় নেড়ে বলতো, আমারও পছন্দ নয়। নিজের সন্তান বলেই কি কারণে অকারণে তাকে দুঘা চড়িয়ে দেওয়া উচিত? আমরা বড়রা বেশিরভাগ সময় নিজেদের রাগ ফ্রাস্ট্রেশন দূর করে ছেলে মেয়েকে দুঘা চড়িয়ে। আমার এসব একদম ভালো লাগে না, জানো তো। আশিস বলতো, একদম ঠিক বলেছ, আমারও ভালো লাগে না। সন্তান জন্ম দেওয়া খুব সহজ, কিন্তু মানুষ করা এতটাও সহজ নয়। সেদিন টুবাইদের বাড়িতে গিয়ে কি দেখলাম জানো? বৌদি কি মারছে ছেলেটাকে ধরে। আমি কোনো রকমে বাধা দিতে বলল, ছেলেটা অঙ্কে ভালো নম্বর পায়নি। আমি বুঝতেই পারলাম না, তোমার ছেলে যদি ভালো রেজাল্ট না করে থাকে, তুমি তাকে ভালো করে বোঝাও। পড়াশোনা না করলে তার ফল কি খারাপ হবে সেটা তাকে বোঝানোর চেষ্টা করো। আর যদি তাতেও না বোঝে, তাহলে তখন নয় দু একটা হালকা হাতে চড় মারলে, তাই বলে এত অমানসিকভাবে মারবে? সেদিন বৌদিকে দেখে মনে হলো বৌদি যেন নিজের হাতে চেলা কাঠটাই ভেঙে ফেলবে ছেলেকে মারতে মারতে। রিমা সব শুনে বলেছিল, জানো আশিস, আমার তোমাকে এই জন্য ভালো লাগে, কারণ তুমি সবার থেকে কত আলাদা ভাবো। সবাই কিন্তু এইভাবে ভাবতে চায় না, জানো তো। আশিস হেসে বলতো, সে তো আপনার জন্য প্রিয়ে, আপনার সাথে প্রেম করতেই আমি এত আলাদাভাবে ভাবনা চিন্তা করতে শিখে গেছি। রিমা একটু গোত্তা মেরে বলতো, তোমার সব কিছু নিয়েই মজা করার অভ্যাস না? আজ অনেকগুলো দিন পর রিমার আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ওর বইয়ের ভাঁজে রাখা আশিসের চিঠিটা পেয়ে। বিবাহ বিচ্ছেদের পর এ বাড়িতে নিজের সমস্ত জিনিস নিয়ে আবার ফিরে আসার পর রিমা কোনোদিন আশিসের সাথে জড়িত ওর কোনো স্মৃতিকে ছুঁয়ে দেখতেও পারেনি। কিন্তু আজ বৌদির বলা কথাটা কেমন যেন ছুরির ফলার মতো গিঁথে গেছে। তোমার তো সন্তান নেই, তুমি বুঝবে না ছেলে মেয়ে মানুষ করা কাকে বলে। রিমা কাঁপা কাঁপা হাতে আশিসের দেওয়া চিঠিটা খুলে ফেলে। চিঠিটা কলেজ লাইফে লেখা। আশিসের মধ্যেকার প্রেমিক সত্তাটা বরাবরই ভীষণ আকর্ষণীয় যে কোনো মেয়ের কাছে। তাই মোবাইলে মেসেজিংয়ের যুগেও আশিস বলেছিল, আমি তোমায় চিঠি লিখব রিমা, ওই চিঠির গন্ধ যখন পাবে তুমি, তোমার মনে হবে আমি সব সময় তোমার সাথেই আছি। প্রেম পর্ব চলাকালীন দুজনের রোমান্টিসিজম এত তুঙ্গে ছিল যে রিমার শরীর মন এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠত এই কথাগুলো শুনলে। কিন্তু আজ এতগুলো বছর পর যখন তাদের বিবাহ বিচ্ছেদটাও হয়ে গেছে, রিমা আর কিসের তাগিদে ওই চিঠিটা খুলে দেখবে? সব তো শেষ হয়েই গেছে। তবু কি যেন এক দুর্নিবার আকর্ষণে চিঠিটা খুলেই ফেলে রিমা।
চিঠিটা খুলে দেখলো ওতে ভালোবাসার অনেক কথার সাথে এও লেখা রয়েছে, রিমা, আমাদের বিয়ের পর আমাদের একটা মেয়ে হবে। ওর নাম দেব বৃষ্টি স্নাতা। বৃষ্টির ফোঁটার মতো স্নিগ্ধ আর সুন্দর। আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাবো। তুমি জানতে পেরে খুব বকবে আমাদের দুজনকে। বলবে তোমরা দুজনে আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগাবে, আমার কথা কিছুতেই শুনবে না। আমরা তবু চুপি চুপি আইসক্রিম খাবো। ওর পায়ে দুটো ছোট্ট নুপুর পরিয়ে দেব। সারা বাড়িময় নুপুর পরে ঝমঝম করে ঘুরে বেড়াবে আমার মেয়ে। জানো রিমা, ওর উপর আমরা জোর করে কখনো কিছু চাপিয়ে দেব না। ওর কেরিয়ার, ওর বিয়ে, সব কিছু ওর নিজের ইচ্ছেই হবে। আমরা শুধু ওকে সঠিক পথটা দেখিয়ে যাব সব সময়। চিঠিটার পুরোটা পড়তে পারে না রিমা। দু চোখের পাতা জলে ভিজে যাচ্ছে। কোনো রকমে চিঠিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে রিমা, তোমার যখন এত সন্তানের স্বপ্ন ছিল, কেন হলো না আমাদের দুজনের একটা সন্তান আশিস? কেন আমায় লোকের কাছ থেকে শুনতে হয় আমার সন্তান নেই, তাই আমি সন্তানের মূল্য বুঝবো না? নিস্তব্ধ রাতে জোনাকি ঝিঁঝি পোকার আওয়াজের সাথে সাথে মিশে যেতে থাকে রিমার বুকের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলো। রাত বাড়তে থাকে ক্রমশ, অথচ কেউ এসে মাথায় হাত বুলিয়ে বলে না, সব ঠিক হয়ে যাবে রিমা, তুমি এত কেঁদো না। ছুটির দুপুরে স্কুলের খাতাগুলো দেখে রাখছিল রিমা। ঝিমলি এসে বলল, পিসি, পেয়ারা পারবে? মা ঘুমোচ্ছে, কেউ জানতে পারবে না। রিমা ঠোঁট টিপে হাসলো। একটু দাঁড়া, খাতা দেখাটা শেষ করে যাচ্ছি। আনমনে মনে পড়ে যায় রিমার ডিভোর্সের পর এ বাড়িতে আসা অবধি রিমাকে এক অসহ্য যন্ত্রণা বুকের মধ্যে বয়ে নিয়ে ঘুরে বেড়াতে হতো সারাক্ষণ। কখনো পাড়া প্রতিবেশীরা এসে মুখ বেঁকিয়ে বলতো, বাবা, প্রেমের বিয়ে, তাতেও ডিভোর্স হলো? বৌদি বলতো, তোমার শাশুড়িরই বা আর কি দোষ? ছেলে মেয়ে না হলে তোমার শাশুড়িতে একটু কথা শোনাবেনি তোমায় এই নিয়ে? রিমা মুখ ফুটে বলতে পারতো না, বৌদি, তোমারও তো বিয়ের পর 4টে বছর সময় লেগেছিল ঝিমলি হতে। আমার মা কি তোমায় কোনো কথা শুনিয়েছিল তখন? কিন্তু বলতে পারে না রিমা, গলা ধরে আসে। হাজার হোক, বিবাহ বিচ্ছিন্ন মেয়েদের যে বাপের বাড়িতে দামটা অনেকটা কমে যায়। বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলতো রিমা। তবু তো স্কুলের চাকরিটা ছিল বলে ও বাড়ির সমস্ত অপমান থেকে মুক্তি নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে রিমা এ বাড়িতে চলে আসতে পেরেছিল। কিন্তু যদি এই স্কুলের চাকরিটা না থাকতো, এই বাপের বাড়ির আশ্রয়টাও রিমার কাছে তখন আরও দুর্বিষহ হয়ে উঠত। মাঝে মাঝে প্রশ্ন করে রিমা নিজেকে, এসবের জন্য রিমার কতটা দোষ ছিল? বাঁচা শব্দটা আজও একটা মেয়ের কাছে অপমান। কিন্তু রিমা কি চায়নি মা হতে? রিমার চোখে কি সন্তানকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না? এই সত্যিটা কেউ বুঝলো না। বিয়ের 6 বছর পরেও যখন রিমা শারীরিক সমস্যার জন্য মা হতে পারল না, শ্বশুর বাড়িতে তখন শাশুড়ির গর্জন তুঙ্গে উঠল। রিমা তোয়াক্কা না করে শাশুড়ি আশিসকে শোনাতো, কেন এই মেয়েটাকে বিয়ে করে আনলি? ও কি আমাদের বংশধর দিতে পারবে? প্রথম প্রথম আশিস তার মায়ের কথার প্রতিবাদ করত, কিন্তু 6 বছর তো দীর্ঘ সময়। মা আর স্ত্রীর মাঝখানে হয়তো আশিসও জাঁতা কলে পিস ছিল। তাই শেষমেশ রিমার মনে হলো ওকে মুক্তি দিয়ে দেওয়াই ভালো। ও কেন আমার জন্য নতুন জীবন বাঁচতে পারবে না? আশিসও চুপচাপ সাইন করে দিল সেদিন ডিভোর্স পেপারে। আর রিমার মনে হলো এক ঝলক মুক্তির শ্বাসবায়ু সে ফুসফুসে ভরছে। কিন্তু এই দীর্ঘ খারাপ সময়ের মধ্যে রিমার জীবনে একটা ঘটনাই ভালো ঘটেছে। তা হলো ঝিমলির সাথে রিইউনিয়ন। শ্বশুর বাড়ি থেকে এসে ঝিমলির সাথে আর কতটাই বা দেখা হতো। এ বাড়িতে ফিরে আসার পর থেকেই ঝিমলির সাথে বন্ধুত্বটা আরও গাঢ় হলো রিমার। কখন যেন মনে হলো রিমার তারা পিসি আর ভাইজি থেকে 2 সখী হয়ে গেছে, যারা দুপুরবেলায় লুকিয়ে লুকিয়ে কাজের ফাঁকে পেয়ারা পাড়তে যায়। ছাদে শুকোতে দেওয়া মায়ের আচারের শিশি থেকে আচার চুরি করে আঙুল চেটে চেটে খায়। এমনকি ছুটির দিনে ঝিমলিকে নিয়ে শপিং করতে যাওয়া, ওকে মনের মতো জামা কাপড়, রঙিন কাঁচের চুড়ি, ঝুমকো, কানের দুল কিনে দিয়ে সাজানো, সব কিছুতেই নিজের মাতৃত্ব খুঁজে পেত রিমা। কখনো ঝিমলির মধ্যে ও নিজের ছোটবেলাকে খুঁজে পেয়েছে, কখনো নিজের না পাওয়াকে। কিন্তু এই ঝিমলির জন্যই বোধহয় রিমা নতুন করে আবার বাঁচার চেষ্টা করলো।
না হলে যে ওর বেঁচে থাকার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোই মরে গেছিল। বৌদি অবশ্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসার জন্য কথা শোনালেও কোনোদিন রিমাকে ঝিমলিকে নিয়ে ঘুরতে বেড়ানো, ওকে মনের মতো সাজানো কোনো কিছু নেই বাদ সাধেনি কখনো। এমনকি ঝিমলি যেদিন প্রথম রজস্বলা হলো সেদিনও বৌদি রিমার উপরেই ঝিমলিকে পিরিয়ড কি বোঝানোর সমস্ত ভার ছেড়ে দিয়েছিল। ঝিমলির কোনো কারণে মন খারাপ হলে রিমা ওর জন্য লাল সবুজ রঙের কাঁচের চুড়ি কিনে এনে ওর মন ভালো করার চেষ্টা করত। আর ঝিমলি ওর স্কুলের বাইরে বিক্রি হওয়া আলু কাবলি আর আচার নিয়ে আসতো রিমার মন ভালো করার জন্য। ঝিমলির বয়ঃসন্ধিকালের সমস্ত কৌতূহল মেটাতে হতো রিমাকে। তাই জন্যই বোধহয় 13 বছরের ঝিমলি ওর প্রথম ভালো লাগা, প্রথম ক্রাশের কথাও এসে বলল রিমাকে। রিমা বুঝতে পারল এ বয়সে ছেলে মেয়ের কারোর প্রতি ভালো লাগা আসাটা খুব স্বাভাবিক, কিন্তু এই সময়টাতেই যে সব থেকে বেশি ভুল হয়। তাই ঝিমলিকে আদর করে বলেছিল রিমা, পড়াশোনায় মন দে আর কোচিংয়ের বাইরে ওর সাথে বেশি দেখা করিস না। তোর কিছু খারাপ হলে কিন্তু বৌদি আমাকেই দুষবে। ঝিমলি পিসিকে আশ্বস্ত করে বলেছিল, না পিসি, তোমায় আমার জন্য কেউ কথা শোনাবে না, এমন কাজ আমি করতেই পারি না। সেই ঝিমলি দুদিন আগে ফুলবাগানে রিতেশের সাথে লুকিয়ে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছে বৌদির হাতে। বৌদির রণচণ্ডী রূপের সামনে দাঁড়িয়ে ঝিমলি তখন দেহত্যাগ করার অবস্থা। স্থান কাল পাত্র ভুলে মেয়েকে চেলা কাঠ তুলে সবার সামনে পেটাতে শুরু করলো বৌদি। এমনকি কান ধরে টেনে ঝিমলিকে বাড়িতে নিয়ে আসার পরেও বৌদির মার থামছিল না সেদিন। নিমেষে ভুলেই গেছিল বৌদি ওই বয়সে ছেলে মেয়েদেরও একটা আত্মসম্মান বোধ থাকে। যদি বাড়ির লোকেরা ওকে বুঝতে চাইছে না বলে রাগ বা জেদের মাথায় ঝিমলি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, বৌদি পারবে তো তখন মেয়েটাকে বাঁচাতে? সেই ভয়েই সেদিন বৌদির হাতটা চেপে ধরেছিল রিমা, বোঝানোর চেষ্টা করেছিল বৌদিকে, ওকে এইভাবে মেরো না বৌদি, তাতে হিতে বিপরীত হবে। কিন্তু বৌদি তাকে উল্টে শুনিয়ে যায়, তোমার ছেলে মেয়ে নেই তাই তুমি বুঝবে না রিমা, সন্তান কিভাবে মানুষ করতে হয়। রিমা মাঝে মাঝে ভাবে, তার ছেলে মেয়ে নেই বলে কি তার ভেতরের মাতৃসত্তাটা মরে গেছে? এমন সময় ঝিমলি এসে আবার ডাকাডাকি শুরু করে পিসিকে, পিসি চলো, পেয়ারা পারবো। রিমা হাতের কাজটা সেরে উঠে যেতে চায়, সামনে দেখে বৌদি অগ্নিশর্মা রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, কি ব্যাপার? কিছু জানতে চাওয়ার আগেই রিমার গালে সপাটে একটা চড় এসে পড়ে, তার সঙ্গে প্রণতির কিছু শানিত ভাষণ। নিজে তো শ্বশুরবাড়ির ঘর করতে পারলে না, এখন আমার মেয়েটার মাথা খেয়ে ওকে উচ্ছন্নে পাঠাতে চাইছো। বৌদির কথা বলার ধরন শুনে রিমা বুঝতে পারলো বৌদি জানতে পেরে গেছে রিমা আগে থাকতেই জানতো ঝিমলির সাথে রিতেশের সম্পর্কের কথা। তবু ঝিমলিকে দুটো কড়া করে শাসন কেন করেনি? কেন বাড়ির সবার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল রিমা? ইত্যাদি অনেক দোষারোপের ভিত্তিতে রিমাকে আজকে বৌদির হাতে চটটাও খেতে হলো। এমনকি রাগে উত্তেজনায় বৌদির কথা বলতেও আটকালো না, নিজে ছেলে মেয়ে নেই বলেই আমার মেয়েটা সর্বনাশ করে তবেও শান্তি হবে, ওসব হিংসেই করছে। রিমা বোঝাতে পারলো না, বৌদি আমি তো ভাবতাম ঝিমলি আমারও মেয়ে, আজ বুঝতে পারছি বায়োলজিক্যাল মাদার না হলে বোধহয় এইভাবে কখনো কারণ মা হওয়া যায় না। রিমা রাগের মাথায় বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে চলে আসতে যায়। শুধু চলে আসার সময় দৃঢ় কণ্ঠে প্রণতিকে একটা কথাই বলে আসে, শক্ত হাতে হাল ধরেও অনেক সময় ক্ষতির হাত থেকে আমরা অনেক কিছু বাঁচাতে পারি না বৌদি। যেটা নরম সুরে হয়, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে মেয়েটার মনটা একটু বোঝার চেষ্টা করো। রাগে থরথর করে তখনও কাঁপছিল প্রণতি, চড়া গলায় উত্তেজনায় আবার সেই এক কথা বলতে থাকে, উনি শেখাবেন আমায় ছেলে মেয়ে মানুষ করা, যে কিনা নিজেই মা হতে পারবে না কখনো। রিমার বুকের ভেতরটায় আবার সেই ছুরির ফলাটা ক্রমশ ভেতরে ঢুকে যেতে থাকে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় জানলার কাঁচে মুখ রেখে দাঁড়িয়ে থাকা ঝিমলির উদাস চোখগুলো দেখে রিমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসার সময় ওর মায়ের বলা একটা কথাই কানে বাজছিল রিমার, তোর তো একটা ছেলেপুলেও নেই, কিভাবে সারা জীবন একা একা কাটাবি? সারাটা রাস্তা রিকশায় করে আসতে আসতে রিমার কানে কয়েকটা কথা বাজছিল। ওর মায়ের বলা,
তোর তো একটা ছেলেপুলেও নেই, কি করে সারা জীবন একা একা কাটাবি? ওর বৌদির বলা নিজের সন্তান নেই, তাই ও বুঝবে না ছেলে মেয়ে কিভাবে মানুষ করতে হয়। ওর শাশুড়ির বলা বংশের উত্তরাধিকারী দিতে পারবে না এমন মেয়েকে বিয়ে করলি কেন বাবু? আর শেষমেশ শুধু একজনেরই মুখ রিমা চোখের সামনে ভাসছিল, সন্তানের আশায় আশিসের হতাশ বিমর্ষ মুখ, যে নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে একবারও বলতে পারেনি। রিমার তো কোনো দোষ নেই মা। রিকশাটা মাঝপথে থেমে যায়। রিকশা চালক বলে ওঠে, দিদিমণি, রাস্তায় কি একটা জটলা হয়েছে, এই ভিড় ঠেলে তো আর যাওয়া সম্ভব নয়। রিমা ধীরে ধীরে রিকশা থেকে নেমে এগিয়ে গিয়ে দেখে ক্লাবের ছেলেরা একটা ছোট্ট দুধের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কানা ঘুষোয় বুঝতে পারল রিমা ও পাড়ার তারকমুচি সংসার না চালাতে পারার তাড়নায় তৃতীয়বার জন্ম নেওয়া কন্যা সন্তানটিকে মন্দিরের সিঁড়িতে ফেলে পালাচ্ছিল। পাড়ার ছেলেরা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারকমুচির মুখে তখন অপরাধবোধের গ্লানি, একই সাথে ভয়, অপমান আর কষ্ট। পাড়ার কিছু ছেলে আবার তাকে তেড়ে মারতেও যাচ্ছে। রিমা দৃঢ় পদক্ষেপে ভিড় ঠেলে এগিয়ে গেল তারকমুচির দিকে। জনৈক স্কুলের শিক্ষিকা বলে রিমার একটা সম্মান আছে এই এলাকায়। রিমা বারণ করতে ক্লাবের ছেলেরা তারকমুচিকে মারা বন্ধ করে দেয়। রিমা কাঁচুমাচু মুখে বসে থাকা তারকমুচির দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার কাছ থেকে একটা ভিক্ষে চাইবো দাদা? তোমার মেয়েটাকে আমায় দেবে? আমি ওকে আইনসম্মতভাবে দত্তক নিতে চাই। তোমায় কথা দিচ্ছি, ওকে মানুষ করতে কোনো অবহেলা করব না। আমায় ফিরিয়ে দিও না। তারকমুচির চোখগুলো কৃতজ্ঞতা আপ্লুত হয়ে ওঠে। অভাবের তাড়নায় এ কাজ করেছিলাম গো দিদিমণি, না হলে আমার বিবেকও এত বড় অপরাধ করতে সায় দিচ্ছিল না। তুমি ওকে নিয়ে যাও গো দিদিমণি, ওকে তুমি নিজের মতো তৈরি করো। ও বড় হয়ে যেন কালকে তোমার মতোই আরেকটি সন্তানকে ঘর ছাড়া হওয়া থেকে বাঁচাতে পারে। পাশে দাঁড়িয়ে থাকা ক্লাবের ছেলেটি রিমার কোলে দুধের শিশুটিকে তুলে দেয়। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রিমার মনে হলো সেও তাহলে শেষ পর্যন্ত মা হতে পারল। মাতৃত্ব শব্দটা তাহলে তাকে বঞ্চিত করেনি। শিশুটি সে সময় একটু কোঁকিয়ে কেঁদে ওঠে, আর রিমা আপন মনেই বলে ওঠে, আমার মেয়ে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।